তুমি এই সাইডে বসো নাকি এখানে? আচ্ছা ওখানে। আচ্ছা এবারে দেখো এইচ, তুমি হচ্ছে এইচ বের করার ক্ষেত্রে তোমার হচ্ছে পর্যায়কাল দেওয়া থাকতে পারে, তারপর হচ্ছে ওই কৃত্রিম অক্ষের ব্রেক দেওয়া থাকতে পারে। যদি পর্যায়কাল দেওয়া থাকে তাহলে জাস্ট এই সূত্র থেকে এইচ বের করবো। কৌশি সূত্র, এই সূত্র থেকে এইচ বের করবো। এই সূত্র থেকে তুমি যদি এইচ বের করার চেষ্টা করো তাহলে কি করা যায় বলো তো? জাস্ট ওখান থেকে এইচ বের করবো। তাহলে হচ্ছে টি ইন্টু কি লেখা যায়, ভি বাই 2 পাই ইকুয়ালস টু কি আর প্লাস এইচ না? তার মানে হচ্ছে এই যে মাইনাস আর ইকুয়ালস টু এইচ। বুঝছো? এখন এইটা নিয়ে যত ঝামেলা, তাই তো? ভিটা জাস্ট মান বসাই দিবা। তার মানে হচ্ছে তুমি বলো ভাই এবার কোন জায়গা থেকে পাইছেন সূত্র, কিন্তু এইটা লিখলে তোমার সুবিধা হবে জাস্ট একটা সূত্র থেকে তুমি সব বের করতে পারবা। আর না হলে এইটার যে সূত্র তোমার বইয়ে যেটা আছে জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার তারপর হচ্ছে 1/3 মাইনাস আর। তো আমার অত দরকার নেই, জাস্ট একটা সূত্র মুখস্থ করবো, বাকিগুলো হচ্ছে আমরা এইভাবে বের করবো। পারবো? কোন এইচ? ও আচ্ছা, এটা হচ্ছে এই এইচ যে কৃত্রিম গ্রহ তোমার কত দূরে আছে, ঠিক আছে? লেখা শেষ? আচ্ছা মুছে দিলাম। এবার দেখো তাহলে কৃত্রিম উপগ্রহের যে টপিকগুলা এখান থেকে এগুলো পারবো। এখন বলো তো তোমার যদি বলে উপগ্রহটি ভূস্থির হবে কিনা, কি বলছে? ভূস্থির হতে গেলে কি হতে হয় বলো? কি একটা কোনো ছিল না, আচ্ছা ভূস্থির কখন হয় বলো? ভূস্থির তখনই হবে যখন হচ্ছে তার পর্যায়কাল 24 ঘন্টা হবে। কি ভাইয়া আপনার তো এটা বলা শেষ না? তো ভূস্থির বলো 24 ঘন্টা। বলো বলো। আচ্ছা কৃত্রিম ওই ভূস্থির উপগ্রহের যে কক্ষপথ সেটা হচ্ছে পার্কিং কক্ষপথ, বুঝছো? আচ্ছা তার মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই যে দূরত্ব এইচ, এইচ হচ্ছে 36,000 কিলোমিটার হতে হবে, ঠিক আছে? তার মানে হচ্ছে তোমাকে এরকম একটা উপগ্রহ দিয়ে মানে অনেকগুলো হচ্ছে তোমার শর্ত বা ডেটা দেওয়া থাকবে, দিয়ে বলবে কি উপগ্রহটি হচ্ছে কৃষিকাজে ব্যবহার করা যাবে কিনা, মানে উপগ্রহ থেকে কৃষিকাজের তথ্য পাওয়া যাবে কিনা, ঠিক আছে? বা কোনো একটা জায়গার হচ্ছে হ্যাঁ। এখন এখান থেকে দুইটা সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে একটা আছে ভূস্থির উপগ্রহ আর একটা আছে পোলার উপগ্রহ। এখান থেকে 36,000 কিলোমিটার, মিটার না কিন্তু। এবার দেখো এখন তোমার হচ্ছে যদি ভূস্থির হয়, ভূস্থির বানান ভুল গেলে ধরবা। আচ্ছা ভূস্থির যদি হতে হয় তাহলে এক নাম্বার শর্ত হচ্ছে এইচ ইকুয়ালস টু 36,000 কিলোমিটার হতে হবে। এর মানে বুঝতেছো? এর মানে হচ্ছে উপগ্রহটি পৃথিবী থেকে বা যেই উপগ্রহের উপরে সেট মানে যে গ্রহের উপরে সেট করা হবে সেই গ্রহ থেকে 36,000 কিলোমিটার দূরে থাকবে। দুই নম্বর হতে পারে যেই উপগ্রহটা সেট করা হয়েছে সেই উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা। আচ্ছা এখন তোমাকে বলবে কি উপগ্রহটি ভূস্থির হবে কিনা, তার মানে তুমি হয় পর্যায়কাল বের করবা না হয় এইচ এর মান। এখন কখন কোনটা বের করবা? যখন যেরকম হ্যাঁ যখন যেরকম ডাটা দেওয়া থাকবে। আচ্ছা এবার বলবে উক্ত উপগ্রহটি তোমার হচ্ছে টেলিফোন যোগাযোগে ব্যবহার করা সম্ভব কি, বা টেলিফোন যোগাযোগে কোনো বাধা বা ভূস্থির হলে সম্ভব? বলো তুমি বলো। হ্যাঁ হুম আপনি বলেন। বেশি লাগবে তাহলে কি হতে হবে? পোলার হতে হবে, তাই তো? আচ্ছা দেখো পোলারটা তো এখন বলিনি, তোমাদের বলাও লাগবে, বলো তোমাদের এখন এই সময় এসে বলা লাগবে, বলো। তোমাদের কান ধরে সবকটা দাঁড় করে রাখা উচিত। আগে এসে শেখায়নি মানে
যে তোমাদের শুরুই তো করছে না। সেটাই তো তাহলে আরো আগে আসা ও আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে, আচ্ছা আমার দোষ। আচ্ছা হ্যাঁ দেখো, এখন বিষয় হচ্ছে ভূস্থির হতে গেলে হচ্ছে তোমার 24 ঘন্টা লাগবে। আর পোলার উপগ্রহ, ভূস্থির উপগ্রহ কত কিলোমিটার দূরে থাকে? 36,000 কিলোমিটার থাকে। আর পোলার উপগ্রহ যেটা, সেটা হচ্ছে, এটা মনে করো পৃথিবী, সেইটা থেকে তোমার এখানে 700 থেকে 800 কিলোমিটার, তোমার বইয়ে লেখা আছে দেখো, 700 থেকে 800 কিলোমিটার দূরে থাকে। এবার বলো, যে হচ্ছে পোলার উপগ্রহ, সে তো কাছ দিয়ে অতিক্রম করবে। তার মানে হচ্ছে আমাদের মোবাইল ফোনে কথা যখন বলি বা টেলিফোনে কথা বলি, তো সেটা কিভাবে যায় বলো তো? এটা যদি আমি হই, মনে করো কাউরে ফোন দিছে, হ্যাঁ, এখন এইটা যাবে কোথায়? ওই যে উপগ্রহে যাবে, তাই তো? সেই উপগ্রহ থেকে আবার আর ওই সেই আমাদের যে স্যাটেলাইট সেন্টার আছে বা যেখানে আছে, সেখান থেকে এবার মানুষের কাছে যাবে, আরেকটা মানুষ থাকবে। বিষয়টা হচ্ছে যে ডিরেক্ট তো তার কাছে যাচ্ছে না, কোথায় যাচ্ছে? আগে উপগ্রহে যাচ্ছে, তারপরে উপগ্রহ থেকে নিতে যাচ্ছে। তার মানে কি বলতো, যদি আমার ভূস্থির উপগ্রহ হয়, পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে যাবে, আবার 36,000 কিলোমিটার দূরে আসবে, মানে কি 72,000 কিলোমিটার পথ অতিক্রম করে তারপরে সেই কি বলে সাউন্ড অন্যজনের কাছে পৌঁছাবে। এখন এইটা হচ্ছে তোমার দেখো কত সময় লাগে, 1/4, তার মানে কত, 0.25, 0.25 সেকেন্ড, ঠিক আছে? কোন ক্ষেত্রে? ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে। আর যদি পোলার উপগ্রহ হয় তাহলে 1/100 সেকেন্ড। কত হয় তাহলে? 0.01 সেকেন্ডের ভিতরে পৌঁছাবে। এবার তুমি বলো কোনটা হচ্ছে অধিক উপযোগী, তোমাকে বলবে যে কোনটা অধিক উপযোগী তোমার হচ্ছে টেলিফোনে কথা বলার জন্য। পোলার, বুঝছো? আর পাকিং কক্ষপথ যেটা বলতেছিল, ওটা কোন কক্ষপথ বলো তো, মানে কিসের? ভূস্থির উপগ্রহের যে কক্ষপথ সেটা। আচ্ছা, এবারে দেখো এখান থেকে তাহলে ভূস্থির হবে কিনা পারবো তো বের করতে? আর যদি 700 থেকে 800 কিলোমিটার উচ্চতা চলে আসে তাহলে কি বলবো? পোলার। অথবা পর্যায়কাল, পোলার উপগ্রহের পর্যায়কাল কত বলো জানো? তাহলে 110 মিনিট। খাতা লেখা নেই, দেখো আমারও নেই ভাইয়া। থাকার উচিত, যদি তাহলে থাকে তাহলে তোমার আছে, দেখো তো। আমার নেই, আজকে বাড়ি গিয়ে খুলে আমি যদি না পাইছি ভাই। ঠিক আছে, তা ও যদি থাকে তাহলে আমার খাতায় থাকবে, আমি একই স্যারের কাছে পাবো। তাহলে তো আমি লিখে দিচ্ছি, কালকে দেখাই দিয়েছিলাম, মানে তোমরা তো চলে গেছিলে না, পরেও আসছিল আর কি। ওটা ও বইয়ে আছে, বইয়ে দেখা দিচ্ছি, বইয়ে হচ্ছে তাহলে বইয়ে দেখা দিচ্ছি। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে পোলার উপগ্রহের পর্যায়কাল কত বলো? 110 মিনিট। 110 মিনিট, ঠিক আছে। আচ্ছা গেল, তাহলে এইটুকু জানলেই হচ্ছে আপাতত এই ভূস্থিরের পোলার থেকে। আর ওই ওখানে দেখো তাৎপর্য লেখা আছে, বিভিন্ন কথাবার্তা লেখা আছে, ওইটা একটু পড়ে নেবা, ঠিক আছে? 110 দিন ভাইয়া। মিনিট? ভাই অনেক জায়গায় তো পোলারে না 500 থেকে হচ্ছে 700। তোমার বইয়ে দেখো 700 থেকে 800 লেখা। বইয়েও দুই জায়গায় আছে, দুই জায়গায় রকম। দুইটা। আচ্ছা তাহলে এবার কি করবা? অপশন যেখানে যেরকম যেখানে থাকবে যেরকম আছে, হ্যাঁ, সেখানে ভাইয়া সেরকম। পড়াশোনা তো বলছিল। এই যে 500 থেকে জি 800। হ্যাঁ, আর আরেক জায়গায় দেখেন আরেক লিখেছে জায়গায় 700 থেকে 800। 700 তো ওই যে ইসে দেখ, অনুশীলনে যে ইয়ে থাকে না, ওইখানে আছে। আচ্ছা থাক, বাদ দাও, বিষয় হচ্ছে যে দুইটাই সঠিক। আচ্ছা এখন এটা আর পড়াচ্ছি না, এবার মুক্তিবেগ পড়াবো, মুছে দিলাম ভাইয়া। বলো মুক্তিবেগ কাকে বলে? কি ভাইয়া? মুক্তিবেগ? কাকে বলে? হুম, মানে যে বেগে কোনো বস্তুকে ছুঁড়ে দিলে সে আর পৃথিবীতে ফিরে আসবে ফিরে আসবে না। আচ্ছা তাহলে সেটাকে ভিই দিয়ে প্রকাশ করলাম। বলো তো মুক্তিবেগে একটা জিনিস শিখাইছিলাম, মানুষ কখন মুক্তি পেতে চায় বলো? মানুষ যখন অশান্তিতে থাকে তখন। বলো তো মানুষের জীবনে সর্বোচ্চ অশান্তি কি জিনিস? পড়াশোনা। হ্যাঁ আসলে একদম। তাই না? আচ্ছা যদিও আমারও অভিজ্ঞতা নেই, তাও যেটা তোমাদেরকে শিখাইছি সেটাই শিখাই। মানুষ যখন একসাথে থাকে, ঠিক আছে, তখনই ভাই আমি না অশান্তি। স্যারের বলতে চাচ্ছিলাম বিয়ে, হ্যাঁ কারণ বিয়ে। সবাই ফেসবুকে এই কথাটা বলে, এই জন্যই বলতে আচ্ছা চাচ্ছি। ঠিক আছে, তার মানে হচ্ছে, পড়াশোনা তার মানে দেখো একবারে- মুক্তিবেগে টু থাকবে, টু মানে কি দুইজন যখন একসাথে ছিল তখনই মুক্তি পেতে চাচ্ছিল, তার মানে হচ্ছে টু জিএম বাই আর প্লাস এইচ। আর সাধারণ বেগে জাস্ট টু থাকবে না, ওকে? এখন দেখো ভাই, জিএম মানে কি ছিল জানো তো? জি আর স্কোয়ার। কিভাবে আসে তা তো জানো তো, ওই যে এখন তাহলে তুমি যদি জিএম বাই আর স্কোয়ার লিখতে চাও, জিএম বাই আর স্কোয়ার লিখতে তাহলে জি হবে। এখন আমি এখান থেকে যদি এরকম লিখি টু, আচ্ছা জি এইচ বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার আর প্লাস এইচ, বুঝছো কিনা দেখো তো?
ওই জিএম জাস্ট ওইটা লিখছি, তার মানে কি হলো রুট ওভার 2gh আর প্লাস এইচ। এই দেখো এখানে যে জিটা, এই জিটা কিন্তু পৃথিবীর কেন্দ্রের জি না, মানে পৃথিবীর কেন্দ্রে বলতে গেলে পৃষ্ঠের জি না। তোমাকে যদি আমি বলতাম এই উচ্চতায় মুক্তিবেগ, তাহলে হচ্ছে সেই উচ্চতায় জি বের করবা আর প্লাস এইচ করবা। এই জন্য এটা আমরা করি না, না করে জাস্ট এই সূত্রটা মুখস্থ করবা আর এই সূত্রটাই করবা, ঠিক আছে? বুঝেছো? কিন্তু তোমাদের যদি ইসে দেয় এমসিকিউ দেয় তখন কি করবা? তখন জাস্ট এটা কিন্তু লেখা লাগবে। আচ্ছা মুছে দেবো। এখন এই মুক্তিবেগ বলো, পৃথিবীর মুক্তিবেগের মান কত? 11.2 মিটার পার সেকেন্ড, তাই তো? না, কিলোমিটার পার সেকেন্ড। ভেরি গুড, কিলোমিটার পার সেকেন্ড। এর আরেকটা মান আছে 7 হ্যাঁ 7 মাইল মাইল পার আওয়ার। আর হয় 25,000 মাইল পার আওয়ার না? 25,000 মাইল পার সেকেন্ড, এই মাইল পার সেকেন্ড নাকি? ওটা সেকেন্ড। আর 25,000 মাইল পার আওয়ার। মাইল পার আওয়ার, এই তিনটা মান। তাহলে কৃত্রিম এটা হচ্ছে কি বলে মুক্তিবেগের এই তিনটা মান, ঠিক আছে? পারবো মুছে দেবো। এইবার এই যে কৃত্রিম উপগ্রহের বেগ আর মুক্তিবেগের মধ্যে পার্থক্য, মানে পার্থক্য নয় যে কত হলে কি হয় এরকম একটা ছিল না, তাহলে ভি এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ, সেটা হচ্ছে মুক্তিবেগের এই √2 ভাগ, স্কয়ার করলে অর্ধেক মানে হাফ, বুঝছো? এইটার মান কত আসে জানো? 7.91 এরকম আসে কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন তোমাকে বলবে কি একটা উপগ্রহকে 7.91 কিলোমিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলে তার পরিণতি কি হবে, তার কম বেগে, তার বেশি বেগে, মুক্তিবেগের সমান বেগে, এরকম বিভিন্ন কথা আছে না। এটা কিন্তু তোমাদের বইয়ের হচ্ছে এই যে লাস্টের দিকে আছে 5টা পয়েন্ট, এটা মুখস্থ করাইছিলাম তোমাদেরকে। হ্যাঁ, তা আবার মুখস্থ। লিখতে ভাই আপনি সবাইকে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে তো ভাই মুখস্থ করাই নি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা তো তোমাদেরকে, আচ্ছা আমি এই ক্লাস নিয়ে আছি, এখন মুখস্থ করাই, দেখো এটা মুখস্থ করতে। আচ্ছা ঠিক আছে বাদ দিন, হ্যাঁ ভুল হয়ে গেছে। ভাই এই কথাটা আপনি আর বলেন কে? ভাইয়া আচ্ছা এখন দেখেন ভি কি ছিল বলো, ভিই বাই √2, তাই তো? আচ্ছা আমি এখানে ভিই এই ভি ইকুয়ালস টু ভিই বাই √2 এ লিখলাম, মানে কি 7.91 এটা এখানে। আচ্ছা এখানে লিখলাম ভি ইকুয়ালস টু ভি, মানে মুক্তিবেগের সমান বেগ। বলো তো ভাই তাহলে এইটা কত হওয়া উচিত? ওই ভি বাই √2 এর চেয়ে কম হওয়া উচিত, তার মানে ভি এখানে ভি লেস দ্যান ভিই বাই √2, তাহলে যেটা তোমাকে পড়াইছিলাম। আচ্ছা এই মাঝখানেটা কত বলো? মুক্তিবেগের চেয়ে কম, মুক্তিবেগের চেয়ে কম আর হচ্ছে এইটার চেয়ে বেশি। আচ্ছা তাহলে মাঝখানেটা লিখলাম না, হ্যাঁ। আচ্ছা আর এইটা কত বলো? ওটা বলা যাবে মুক্তিবেগের চেয়ে বেশি, তাই তো? আচ্ছা এই পয়েন্টগুলো দেয়া শিখছো? দেয়া শিখলাম। এবার হচ্ছে আমরা লিখবো ওই যে উবু হয়ে থাকে না মানুষ, তো উবু হয়ে আছে অপি, ঠিক আছে? কে উবু হয়ে আছে অপি, অপি, ঠিক আছে? ওকে ভাইয়া লিখে দিই তারপরে লেখো। এই ইউতে হচ্ছে উপবৃত্তাকার, কি বলছি? উপবৃত্তাকার, বলো তো উপবৃত্তাকার, এটা হচ্ছে বৃত্তাকার, বাকিগুলো তাহলে লিখে বলো। বৃত্তাকার, আবার হচ্ছে উপবৃত্তাকার, উপবৃত্তাকার, তারপর হচ্ছে অধিবৃত্তাকার, কি আছে? ওই যে একটা আছে না, একটা কথা আছে না, নিন্দুকেরে, এই যে একটা কি যেন কবিতা ছিল। ভাই আপনার কথা বলে ডিসি সার্ভার কথা বলছে ও ক্রস কানেকশন লাগাই দিয়েছে ডিসি সার্ভার কথা বলছে। আচ্ছা থাক তাহলে বাদ দাও। এটা লেখা শেষ? ওই তোমরা জাস্ট হচ্ছে অধি এরকম লিখবা। এখন দেখো ভাই এই যে ইউতে মানে এটা যেটা খেয়াল করো, এটা যেটা সেটা হচ্ছে উপবৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে আসবে, তাহলে হচ্ছে ফিরে আসে, ঠিক আছে? ফিরে আসে। আচ্ছা আর যদি বৃত্তাকার পথে যদি এই সেম সেম হয় তাহলে হচ্ছে চাঁদের মতো কৃত্রিম উপগ্রহে পরিণত হয়, তার মানে ঘুরতে থাকবে, বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, ফিরে আসবে না। তাহলে বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে ঘুরবে। এরপর এটা হচ্ছে উপবৃত্তাকার পথে ঘুরবে, এটাও ঘুরবে, ঠিক আছে? আর এটা হচ্ছে অধিবৃত্তাকার পথে পৃথিবীকে ছেড়ে চলে যাবে, ছেড়ে চলে যাবে। আচ্ছা পরেরটা কি বলো? পরাবৃত্তাকার,
এই ওইটা পরাবৃত্তাকার পথে ছেড়ে চলে যাবে, ঠিক আছে? এই দুটো ছেড়ে চলে যাবে, ছেড়ে চলে হুম আচ্ছা বলো, এই আর কষ্ট করে মুখস্থ করা লাগবে? এই কিন্তু তোমাদের 5টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যে ওখানে দেখবা যে প্রি মেডিকেলে লেখা আছে ম্যাট 100%। ভাইয়া টাকায় টাকা ভাইয়া ছিঁড়ে আমি ফেলাইছে। ঢাকায় ভাইয়া বই খাতার পর আমার মায়া লাগে। বই খাতার পর ভাইগুলোর কাছে দিই না বন্ধু। বই যদি ভাগ্য চাকরি কোনোদিন ভাই একটা ছিঁড়েও ফেলে, বলে কিরম বই কিনেছো, ধরার সঙ্গে ছিঁড়ে যায়। হ্যাঁ, কি করতেছেন? কি করতেছেন? খেলেন খেলেন, সমস্যা না, এখন তো এটা শেষ। আলো তো দেওয়া আছে, তো অন্ধকার লাগে না। আচ্ছা মুছে দেবো, হ্যাঁ উপর থেকে মুছতে লাগলাম। আচ্ছা এটা পারবো তো নাকি? এবার দেখো, কয়েকটা উপগ্রহের মুক্তিবেগ আছে না, মুখস্থ করতে হবে। প্রথমে কি ছিল? চাঁদ। না, পৃথিবী। আচ্ছা পৃথিবী, আর আবার মুখস্থ করাবো। আচ্ছা পৃথিবী, তারপর হচ্ছে চাঁদ, চাঁদ, তারপরে কি? বুধ, শুক্র, এরপরে মঙ্গল, আচ্ছা বুধ মঙ্গল, আচ্ছা থাক কেন সমস্যা, উল্টে উল্টে কেন না ভাইয়া? আচ্ছা সমস্যা তো নেই, নাম জানতে পারলেই তো হবে, তাই না? হ্যাঁ, বৃহস্পতি। বার হয়েছে। বৃহস্পতিবার না? সবই তো ভাই, শুধু চাঁদ আর পৃথিবী বাদে। হ্যাঁ আচ্ছা পৃথিবী কত বলো? 11.2। কিলোমিটার পার সেকেন্ড, এটা তো মুখস্থ থাকে। আর চাঁদ, চাঁদ কত? 2.3। না দেখো চাঁদ, চাঁদে কি আছে? চ আছে না? তাহলে চাঁদের চ আছে চ, তার মানে 24। 24 তার মানে হচ্ছে 2.4 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা বুধ, 4.3 বুধটা হচ্ছে 4.3 কিলোমিটার পার সেকেন্ড। শুক্র, শুক্র না না 11.3। ভালো করে বলো। শুক্র না 10.3 10.3 ভাই শিওর আমি। লেখো খাতায় লেখো 100। হ্যাঁ এই যে 10.3 এটাই। এবার বলো, 10.3। তুমি একবার বলতেছো। ভুল করে বলে না। আচ্ছা শুক্র হচ্ছে 10.3, মঙ্গল, মঙ্গল হচ্ছে 5 না? হ্যাঁ, মঙ্গল হলে 5। আর বৃহস্পতি জিপিও 5 দিয়ে বুঝাইছিলেন না। এটা মুখস্থ করাবো, দাঁড়াবো একটুখানি। আর এটা হচ্ছে 59 আসলে। তারপরে সামথিং ছিল মনে নেই। আচ্ছা দেখো, মঙ্গল, মানুষের মঙ্গল কামনা কখন করবা তুমি? জিপিও যখন 5 জিবি 5 পাবে, তো বলছে আচ্ছা মঙ্গল কামনা করছো মানে 5 পাইছে, জিবি 5 পাইছে, 5 শেষ। শুক্র, শুক্রবারে মানুষের বিয়ে হয় বেশিরভাগ, তাই না? তো বেশিরভাগ শুক্রবারে বিয়ে হয় না, শুক্রবারে তাহলে মানুষের সতীন বাড়ার সম্ভাবনা থাকে কয় সতীন? 103, তার মানে 103 10। জোহরের নামাজ টাইম বলছে। আচ্ছা চাঁদ 24 চ 2.4, ওকে মুছে থাকবে এটা, পারবা? আচ্ছা মুছে দেবো। বলো আর কিছু বাদ আছে এখানে? তা তো আপনি জানেন না। আর কিছু তোমাদের আগের দিন যেটুকু পড়াইছিলাম আর এখন যেটুকু পড়াচ্ছি, এর বাইরে তো আর কোনো থাকার কথা না। একটু পরের দিন দেখাবে। তোমরা আজকে দেখে আসুন। দেখে আসেন। আচ্ছা নতুন অধ্যায় শুরু করবো। ওটা হয়ে গেলে কি সেকেন্ড পেপারে যাবে? ফার্স্ট পেপার একবার শেষ করে এবার সেকেন্ড পেপার করবো। আচ্ছা দেখো কিছু বাদ আছে কিনা, থাকার তো কথা না। হ্যাঁ, তারপর নিয়ে আচ্ছা প্রজেক্টটা অন করি নাকি? আচ্ছা ভাইয়া, কালকে আপনি আমার কি ওই সলভ দিলেন ওই এমসিকিউ এর? 5 অধ্যায়। কাজ শক্তি ক্ষমতায়ের আমি এমসিকিউ, দেখলাম, মানে কিসের জন্য যে দিলেন আমি বুঝলাম না। আমি বলতে পারলাম না 6 অধ্যায়। এটা পড়তে দিলাম, ও পড়তে দিয়েছেন? 5 অধ্যায় পড়া শেষ। মানে প্রত্যেকটা অধ্যায়ে এই অনুধাবন, তারপর হচ্ছে এমসিকিউ। শীত আকারে দেবেন ভাই, মনে করতে ইচ্ছা করে না। আচ্ছা ভাইয়া শোনেন, ওই ভাই। এমসিকিউ দেয়া লাগবে না, আমরা বইতে দেখাই নেব এমসিকিউ ঠিক আছে। ওই কিন্তু এমসিকিউ কভারটা বইয়ের শিখতে এমসিকিউ না, দেবেন না। ওই এমসিকিউ বইয়ের এমসিকিউ না তো, মানে এক্সট্রা কোশ্চেন এটা। বুঝেছি, তারপরেও আছে ভাই, বই সেম আমার আছে। বইয়ে আছে না, আছে। বিভিন্ন জিনিসপাতি আছে। উল্টাই পাল্টাই কিন্তু আছে। আছে। আচ্ছা তাহলে তোমাদের কি দিতে হবে? শীটটা কভারে দিলেই হবে। তাহলে মাসুম ভাইরে দিলে প্রিন্ট করে দিলে হবে, তাই তো? হ্যাঁ, আপনি কেমনে মাসুম ভাইয়ের গুলি করে দেবেন না,
দেয়া আচ্ছা। লাগবে তাই না? প্রিন্ট করে দেবেন। হাফসাটা কয়টা ঘর খুলবে? মানে হাফসাটা ঘর খুলেছে কেন? আমি তো দেখলাম না। আমাদের আবার ওখানে অ্যাড দিছে। দেখেন ভাই, নতুন অধ্যায় শুরু করবো। কিসের উপর? জি স্যার, নতুন অধ্যায় শুরু করব, সেইভাবে প্রিপারেশন নেন, ঠিক আছে? হ্যাঁ এখনই হুম। একটা চ্যাপ্টার পড়লাম ভাইয়া। এটা দোষ তোমাদের না, দোষ আমার। এই যে কি নিতে গেছিলাম জানো, আপনি পার্সোনাল পার্সোনাল দিয়েছেন। নাহলে ওটা শেষ করে দিতে পারতাম, ওই অল্প একটু না। ভাই এরই সিকিউ দেখান দুটো তিনটে। পরের দিন আমরা দেখে আসবেন। হ্যাঁ আপনি আজকে সিকিউ দেখাই দেন, আমরা দেখে আসি পরের দিন। মানে নতুন না অধ্যায় শুরু করব। ওটা না, আপনি নতুন অধ্যায় শুরু করেন, পরের দিন আমরা ওই অধ্যায়ের প্রশ্ন দেখে আসছি, দেখে আপনাদের হুম, সমস্যা নেই তো। নতুনটা শুরু। আচ্ছা বলো, পর্যায়বৃত্ত গতি, তাই তো? কোন অধ্যায় এটা? 8 অধ্যায়। পর্যায়বৃত্তি মানে কি বলো তো? পর্যায়বৃত্ত না, পর্যায়বৃত্তি মানে কি বলো? মানে পর্যায়ে পর্যায় নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট হুম। সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতে থাকে। এটা পর- তো পর্যায়বৃত্ত প- গতিই বলে। বলো। বলো। কোন ঘটনা? বারবার ঘটে। পুনরাবৃত্তি ঘটা, মানে পর্যায়বৃত্তি মানে কি? বারবার ঘটা, একই জিনিস বারবার ঘটা, ঠিক আছে? তো পর্যায়বৃত্ত গতি মানে, আচ্ছা গতি মানে তো বুঝো। হ্যাঁ। আচ্ছা, পর্যায়বৃত্তি মানে হচ্ছে একটা ঘটনা বারবার ঘটা। এখন এখান থেকে হচ্ছে দুই ধরনের গতি আছে, এই দুইটা পর্যায়বৃত্তি আছে, একটা হচ্ছে স্থানিক, একটা হচ্ছে কালিক। বলো তো স্থানিক কোনগুলা? ওই যে একই বিন্দুতে বারবার অতিক্রম করবে। না, এরকম করছে। বলো। ও উদাহরণ দেবো। উদাহরণ। ফ্যান। ফ্যান। তারপর হচ্ছে স্প্রিং। স্প্রিং। আর ফ্যান আর কি হয়? মোটরের ওই যে ভিতরে কি থাকে না, হ্যাঁ, পিস্টন। ওই যে piston। পিস্টন। আচ্ছা, কালিক পর্যায়বৃত্তি বলেন না। বুঝে ওই যে টাইম, হ্যাঁ ঘড়ি। ঋতু পরিবর্তন 14 ফেব্রুয়ারি। হ্যাঁ 14 ফেব্রুয়ারি। এত কিছু দেখে ঘড়ির কাঁটাও তো। কেন? আচ্ছা হ্যাঁ ঠিক আছে। মানে টাইম তো ঘড়ি। না না ভাই, আপনার কাহিনী আছে আজকে, আপনি সবকিছু দুইয়ে নিয়েছে, অশান্তি, তারপরে 14 ফেব্রুয়ারি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। সিম্পল হারমোনিক মোশন মানে কি বলো? সরল কি? সরল স্পন্দন গতি। আচ্ছা SHM, হ্যাঁ এটাকে আমরা আজকে SHM দিয়ে পড়বো, ঠিক আছে? SHM দিয়ে পড়বো। আচ্ছা, সরল দোলন গতির ক্ষেত্রে শক্তি, উলম্ব স্প্রিং এর দোলন, সরল দোলক, এই অল্প কয়েকটা টপিক আছে, একদম সহজ। হ্যাঁ কই সেটা? এই যে পর্যায়বৃত্তি মানে হচ্ছে, পর্যায়বৃত্তিতে দুইটা আছে, স্থানিক কালিক। হ্যাঁ দেখো, পর্যায়বৃত্ত গতি, কোন গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। দেখেন পর্যায়বৃত্ত গতির উদাহরণ, আপনারা দুটা বলে আর বলতে পারলেন না। এবার দেখেন, সরল দোলকের গতি, ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি, স্প্রিং এর ঝুলন্ত বস্তুর গতি, সুতায় বাঁধা পাথরের গতি, তারপরে কি গ্রহ উপগ্রহের গতি, সুরশলাকার গতি, পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি। সুরশলাকা, আচ্ছা এই যে কানের সমস্যায় কখনো ভুগছো? মানে কানে কম না, কানে কম কখন শুনো জানো? যখন হচ্ছে তোমাদের হচ্ছে আব্বু আম্মু ভালো কথা বলে, তখন কানে কম শোনো। তো দেখো, তো কানে কম শুনলে এই, এটা দেখছি, এটা কথা দেখছো? হাসান স্যার দেখাইছেন। হ্যাঁ ওরকম আর কি। এটা হচ্ছে আমরা হচ্ছে দেখো, এখন এই যে ইসে ল্যাবে যখন করি, এক্সপেরিমেন্ট করি, তখন আমাদের এই সব কাজ করা লাগে। এখন এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে বিভিন্ন এক একটা জন্য এক একটা ফিক্সড। মনে করো এটা যদি 420 হার্টজের কম্পাঙ্ক বিশিষ্ট সুরশলাকা হয়, তাহলে এটাকে তুমি যত জোরে আঘাত করো, থামাই দিলে কিছুক্ষণ পরে 420 হার্টজেই কাঁপবে। আপনি আমার জায়গায় গেছেন, একদম লাইটটা রিফ্লেক্ট হচ্ছে আমার চোখে লাগছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ? আচ্ছা, তার মানে এটা কি করে, এটাকে হচ্ছে তোমার ই করতে হয়, একটা হাতুড়ি বা কিছুতে আঘাত করলে এটা কাঁপে, ঠিক আছে? কাঁপলে হচ্ছে এক ধরনের কি বলে, কম্পাঙ্ক সৃষ্টি হয়। তো সেইটাই সেই সুরশলাকার গতি। তো এটা কাঁপে কিভাবে? এটা হচ্ছে, এটা এখানে আছে তো, এখানে যায় এখানে যায়, এরকম এরকম কাঁপে, এরকম এরকম কাঁপে। আর কাঁপতে তো পারবো না মনে হয়, জানো? ঠিক আছে, এটা তো সোজাই থাকবে, জাস্ট এটা একবার এই পাশে দেবে, একবার এই পাশে দেবে, এরকম আর কি, বুঝছো? এই তো হয়েছে মনে হয়। আচ্ছা বুঝছো, এইটাই সেই সুরশলাকা গেল, বাদ দাও। সরল দোল গতির হারমোনিক মোশন, আচ্ছা সরল দোল গতি। আচ্ছা মনে রাখবা এই অধ্যায়ের যে তোমার যে কি বলে
দোলন গতি বা স্পন্দন গতি, সেটা হচ্ছে একটা হচ্ছে সাইন আর কোসাইনের সূত্র মেনে চলে। কোন কোন সূত্র? সাইন কোসাইন। বলতো সাইন কোসাইনের গ্রাফ কেমন? আচ্ছা সাইনের গ্রাফ কেমন বলো? সাইনের গ্রাফ হচ্ছে মূল বিন্দু থেকে শুরু করে এরকম এরকম এরকম, তাই না? আর কোসাইনের গ্রাফ কেমন? এই উপর থেকে শুরু, জানো তো এটা? আচ্ছা এখন মনে করো একটা কম্পাঙ্ক এরকম এরকম করে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা গেল এইটার এই যে এইটুকু যে দূরত্ব, ঠিক আছে, উপর থেকে নিচ থেকে, যে এই বিন্দু থেকে উপর থেকে যেটুকু দূরত্ব এটাকে বলে বিস্তার, এটার নাম হচ্ছে এ, ঠিক আছে? বুঝছো? আচ্ছা এটা কোন বিন্দু থেকে শুরু হয়েছে বলো? জিরো। জিরো বিন্দু থেকে শুরু হইলে এর হচ্ছে এই যে দশা পার্থক্য বা আদি দশা শূন্য, ঠিক আছে? জিরো বিন্দু থেকে শুরু হলে আদি দশা শূন্য, তার মানে কি x ইকুয়ালস টু a sin ওমেগা t। x কি জিনিস? ওই কণাটা বা ওই স্পন্দন কি বলে, ওই যে সেই কি বলে কম্পাঙ্ক বিশিষ্ট যে আর কি বিন্দু বা কণা, সেটা যত দূরত্ব অতিক্রম করবে, তাহলে x কি সরণ। হ্যাঁ, তো এইখানে তোমাদের বইয়ে মনে হয় এরকমই লেখা, এখানে x লেখা, আবার আরেক জায়গায় y লেখা, এটা হচ্ছে x, ঠিক আছে? তাহলে যত দূরত্ব অতিক্রম করবে সেটা কি ওই x। এইটুকু দূরত্বের নাম কি বলতো? এখান থেকে এইটুকু দূরত্বের নাম ওই যে কোনো ভেরি গুড, হ্যাঁ ল্যামডা, মানে সম্পূর্ণ করে ল্যামডা, কারণ কি একটা সাইকেল সম্পূর্ণ করতে যেটা যেই দূরত্ব অতিক্রম করতে হয়। এখন এই যে এইটুকু তোমাদের মাথার ভিতরে একটু ঝামেলা করতে পারে, তাই না? তো এটা দেখো সিস্টেম কি রকম হয়, এটা একটা ল্যামডা, তাই না? হ্যাঁ বলতো এই ল্যামডাটুকু অতিক্রম করতে তার যে মানে যতটুকু সময় নেবে সেটা কি পর্যায়কাল টি বলে, জানো তো? আচ্ছা এখন তুমি একটা কাজ করো, এটাকে কাটো, কেটে এটার নিচে বসাই দাও, তার মানে কেমন আসে দেখো তো, এই একটা বৃত্ত আসে না? বুঝছো? এখন এই ল্যামডা এটা মানে হচ্ছে এই জিরো থেকে শুরু হয়ে এখানে আসছে, বুঝছো? ল্যামডা যখন শূন্য তার মানে হচ্ছে জিরো থেকে শুরু হয়েছে, সরি ল্যামডা না, কি যেন বলে, ডেল। আচ্ছা ডেল যখন শূন্য তার মানে বুঝবো যে এখান থেকে শুরু হয়ে আবার এখানে আসছে। এই ডেলের মান যদি বলে 30 ডিগ্রি, তার মানে একটা কোণা 30 ডিগ্রি থেকে শুরু হয়েছে, তার মানে এই যে এখান থেকে শুরু হয়েছে, বুঝছো? এখান থেকে শুরু হয়ে সেই কোণা, তখন আলাদা সিস্টেম বা আলাদা সিস্টেম মানে এটার মান হচ্ছে 30 হবে, বুঝছো? মানে এইটার মানে পরিচয় আর কি। এখন এটা কি পার্থক্য বলো, মানে কি এটা? দশা। আর এইটা কি? পথ। এখান থেকে একটা সূত্র শিখবো, সেই সূত্র তোমার আজীবন কাজে লাগবে, ঠিক আছে? দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক বলো, দশা পার্থক্য আর পথ পার্থক্যের সম্পর্ক কি বলো? দশা পার্থক্য ইকুয়াল টু হুম। পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তার মানে হচ্ছে পা, দশা পার্থক্য ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা ইনটু পা, ঠিক আছে? ওই যে পড়ো ত থ দ ধ, তাহলে দ আগে না প পরে না, বুঝছো? তাহলে দ আগে প পরে, জাস্ট এটা মুখস্থ। পরীক্ষার খাতায় আপনার এই কথা আমার মনে ছিল, আমি এই ক খ পড়ছি বসে বসে, দ আগে আছে না প আগে আছে। আচ্ছা পারিছিলাম, তাহলে ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে দশা পার্থক্য হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এখন তোমাকে এই পথ পার্থক্য মানে কেমন জিনিস দেয়া থাকবে বলো তো? ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এরকম জিনিস দেয়া থাকবে। দশা পার্থক্য মানে কি দেয়া থাকবে? পাই, 2 পাই, 3 পাই। কারণ কি দশা মানে কি এই যে এটা মানে কি কোণ, বুঝছো? এটা মুখস্থ করবা, কারণ এখান থেকে এমসিকিউ মাস্ট পাবা, ঠিক আছে? বলতেছে আবার। এবার দেখো তার মানে হচ্ছে আমরা যদি স্মরণের সূত্র বলে, স্মরণের সূত্র সেটা হচ্ছে x ইকুয়ালস টু কি বলো? a sin বলো ওমেগা টি প্লাস, এটা হচ্ছে কিসের সূত্র? স্মরণ। বলো তো স্মরণকে ddx করলে কি পাবা, মানে dx বাই dt করলে, মানে t দিয়ে ভাগ করলে আর কি। আচ্ছা তাহলে এটা কি dx বাই dt যদি করো তাহলে কি লেখা যায় বলো তো? d বাই dt ইনটু a sin ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা এই পাশে এইটুকুর মান v, বুঝতেছো? তাহমিদ বুঝতেছো? আচ্ছা এইটুকুর মান কত বলো? এল dx করলে কি হয়? a তো a থেকে যায়, তাই না? আর সাইন এটুকু করলে কজ হয়ে যায়, তাই তো? কজ ওমেগা টি প্লাস ডেল। আর কিছু? হ্যাঁ আর আরেকটু, এইটা কিন্তু তোমার হচ্ছে ভেরি গুড, হ্যাঁ এটা কিন্তু থিটা না, তার মানে হচ্ছে ওমেগা টি প্লাস ডেল কে করলে জাস্ট ওমেগা আসে, তাহলে ওমেগা। তার মানে বেগের সূত্র কি দেখো? এ ওমেগা এ কজ ওমেগা, তার মানে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, বুঝছো? এটা হচ্ছে বেগের কি, বেগের ফর্মুলা। এখন এখান থেকে দুইটা জিনিস শিখতে হবে। আচ্ছা এটুকু বুঝছো কিনা দেখো তো ভাই। আচ্ছা ভাই বলো তো সাইন স্কয়ার থিটা সূত্র মুখস্থ করাচ্ছি কিন্তু cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত? 1। তুমি যদি cos
স্কোয়ার থিটা রাখো তাহলে কি হয় 1 মাইনাস সাইন স্কয়ার। সাইন স্কোয়ার থিটা। তুমি কি cos থিটা রে, যদি cos থিটা থাকে কোথাও সেটাকে একটা স্কোয়ার করে রুট করতে পারো। হ্যাঁ। হ্যাঁ, এই যে এখানে যে আছে না cos থিটা, এটাকে স্কোয়ার করে রুট করবা, করলে কি আসবে, করলে আসবে এরকম। আচ্ছা করে দেখাবো, করে দেখা দাও। তোমার বেগ ছিল না ভি, ভি মানে কি ছিল এ ওমেগা cos ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা এ ওমেগা টুকু রেখে দাও, ঠিক আছে দিলাম। এখানে এরকম লেখা যায় না cos স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, এটা কোনো মুখস্থ করা লাগবে না, জাস্ট দেখাচ্ছি এখান থেকে কিরকম সূত্র আসে। দেখো এ ওমেগা রাখলাম, বলো এটা কি আসে 1 মাইনাস সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, তাই তো। আচ্ছা ভিতরে আমি যদি হচ্ছে তোমার এ দ্বারা গুণ করে দিই, এই এটাকে ভিতরে যেতে গেলে স্কয়ার হিসাবে যাইতে হবে, বুঝতেছো। তাহলে আমি যদি এখানে এ স্কয়ার লিখি তাহলে এখানে কি লিখবো এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি প্লাস ডেল, বুঝতেছো কিনা দেখো। আচ্ছা ভাই ওমেগা তো বাইরে থাকলো, এই এ স্কয়ার জায়গায় এ স্কয়ার লিখলাম, বলো তো এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি মানে কি বলো তো, এক্স, এক্স মানে কি ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল, তাহলে এই সবাইরে স্কয়ার করো, তাহলে এ স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি পাইছো, তার মানে এক্স স্কয়ার, এই হচ্ছে একটা সূত্র ভি এর সূত্র, জাস্ট এইটা তোমরা যদি বানাতে না পারো মুখস্থ করবা, ভি ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার। এবার ভি ম্যাক্সিমাম কখন হবে আর মিনিমাম কখন হবে, এই দুইটা লাগবে। বলো ভি ম্যাক্সিমাম, হ্যাঁ ভি ম্যাক্সিমাম কখন হবে, যখন হচ্ছে দেখো তো এই যে এইটা থেকে বিয়োগফল কম হবে, তার মানে এক্স এর মান কত হওয়া লাগবে, 0 হওয়া লাগবে। তাহলে ভি ম্যাক্সিমাম হবে যখন এক্স ইকুয়াল এক্স মিনিমাম হবে বা 0 হবে, তার মানে তখন ভি ম্যাক্সিমাম সূত্র কি বলো তো, ওমেগা তো থাকলো রুট ওভার এ স্কয়ার মাইনাস 0, তার মানে শুধুমাত্র ওমেগা এ। আচ্ছা বুঝলাম। আর মিনিমাম কখন হবে, যখন হচ্ছে এক্স এর মান সর্বোচ্চ কত হতে পারে বলতো, এক্স সর্বোচ্চ কত হতে পারে, হুম এক্স সর্বোচ্চ কত হতে পারে দেখো, এইটা না আমার সেই পর্যাবৃত্ত গতি, এই দিকে না আমার সেই থাকে এক্স, এক্স তো থাকে উপরের দিকে, তা বলো তো এক্স সর্বোচ্চ এই বিস্তারের সমান হতে পারে, তার বেশি কি হবে, বুঝতেছো। তাহলে এক্স সর্বোচ্চ কত হতে পারে, বিস্তারের সমান হতে পারে, তার মানে এক্স এর জায়গায় এ বসালে 0 হয়, তার মানে ভি মিনিমামের মান 0 কখন, এক্স যখন সর্বোচ্চ, বুঝছো। আচ্ছা মুছে দিলাম। এখান থেকে জাস্ট একটা সূত্র মুখস্থ করাবো, বাকি সব সূত্র মুখস্থ হয়ে যাবে, জাস্ট একটা সূত্র। আচ্ছা আগের সূত্রগুলো মুখস্থ হয়েছে তো। আচ্ছা ভাই ও আরেকটা জিনিস, এক্স এর যদি গ্রাফ আঁকাতে বলি কেমন আঁকাবা, মানে এক্স বলতে কি বুঝছো তো, এক্স এর গ্রাফ যদি বলে তাহলে এই 0 থেকে শুরু করবা, 0 থেকে এরকম, ঠিক আছে। আর যদি বলে ভি এর গ্রাফ আঁকাও তাহলে কি করবা, এই উপর থেকে শুরু করবা, কারণ কি এটা কিসের কিসের গ্রাফ, ভি এর গ্রাফ হচ্ছে কোসাইনের গ্রাফ, আর এক্স এর গ্রাফ হচ্ছে সাইনের গ্রাফ, সাইনের গ্রাফ সবসময় মূলবিন্দু থেকে শুরু হবে, কোসাইনের গ্রাফ হচ্ছে 90 থেকে শুরু হবে। খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসবে কিন্তু, বুঝতেছি না। আজকে তোমাদের কাছে আমি চাবি নিয়ে আসতে ভুলে যাচ্ছিলাম, একদম লাস্ট মুহূর্তে মনে করি। মাসুম ভাই অসুস্থ মনে হয়, মনে হয় আমি জানি না। সে তো কবে চলে সত্যি ভাই জ্বর কি সারিনি। আচ্ছা মুছে দিলাম ভাই। এখান থেকে একটা সূত্র মুখস্থ করাবো, কে ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার। কে কি জিনিস বলতো, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এম কি ভর, আর ওমেগা মানে তো বুঝো কৌণিক বেগের স্কয়ার। কে ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার, এটা মনে করো তুমি বুঝো না বুঝো জাস্ট মুখস্থ করলা, এখান থেকে বাকি সূত্র সব আসে, ঠিক আছে। এখান থেকে তুমি কি করতে পারো, কম্পাঙ্কের সূত্র নিয়ে আসতে পারো,
এখান থেকে তুমি হচ্ছে পর্যায়কালের সূত্র নিয়ে আসতে পারো। কিভাবে দেখো, এখান থেকে তুমি যদি ওমেগা স্কোয়ারকে এক পাশে রাখো তাহলে কি পাওয়া যায় বলো? কে বাই এন। তাহলে ওমেগা লিখতে হলে কি লেখা যায়? রুট ওভার কে বাই এন। ভাই বলো তো ওমেগা মানে কি? 2 পাই বাই 2। আচ্ছা, ইকুয়ালস টু রুট ওভার কে বাই এন। তাহলে এখন টি বের করবা, তাহলে কি করবা? টি কে এক পাশে রাখো, বাকিটাকে অন্য পাশে নিয়ে যাও। তাহলে টি কে ওই পাশে নিয়ে যাও, বাকিটা নিয়ে আসো। তাহলে কি হয়? টি ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। মানে এটা উল্টে যাবে না? দেখো টি এর সূত্র পেয়ে গেছো, পাইছো? এবার তোমাকে যদি বলতাম কম্পাঙ্কের সূত্র বের করো, কম্পাঙ্ক মানে কি? এফ। এফ ইকুয়ালস টু কি? 1 বাই টি। আচ্ছা, 1 বাই টি মানে কি? এইটা উল্টে যাবে। তার মানে 1 বাই 2 পাই রুট ওভার কে বাই এন। বুঝেছো? আচ্ছা, তোমার হচ্ছে পর্যায়কালের সাথে কে এর সম্পর্ক। এই যে পর্যায়কালের সাথে কে সম্পর্ক কি বলো তো? বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, একটু জটিল জিনিস শেখাবো এখান থেকে। অবশ্যই শিখাবেন, যশোর বোর্ড বলে কথা। আচ্ছা আচ্ছা, যত কঠিন পান সব শিখাবেন যশোর বোর্ড। এখন তোমাদের হচ্ছে এরকম আসতে পারে, একটা স্প্রিং দেওয়া থাকতে পারে, ঠিক আছে? একটা স্প্রিং দেওয়া থাকতে পারে, সেই স্প্রিং এর ভর দেওয়া থাকলো, স্প্রিং ধ্রুবক দেওয়া থাকলো, অথবা স্প্রিং এর উপর হচ্ছে এফ ইকুয়ালস টু 20 নিউটন বল প্রয়োগ করলে স্প্রিংটা সরণ ঘটে, এক্স ইকুয়ালস টু 3 সেন্টিমিটার সরণ ঘটে। কি বলছে? স্প্রিং এর উপর 20 নিউটন বল প্রয়োগ করলে 3 সেন্টিমিটার সরণ ঘটলে স্প্রিং এর পর্যায়কাল কত? লিখে না অবশ্যই লিখবেন। f ইকুয়াল টু জানি হচ্ছে kx, ওখান থেকে k এর মান পাবো, আর k এর মানের ওখান থেকে হচ্ছে t এর মান বের করব। আর এটা স্প্রিং আপনার m দিতে হবে না? তো এম রেখে দেবা ওইভাবে, সমস্যা তো। আমরা তো এম না থাকলে এম কোথায় পাবো, তাই না? দেওয়া থাকলেই করে নেব। আচ্ছা, এখন আমি যদি বলি এই স্প্রিং এর সাথে আর একটা স্প্রিং এভাবে যুক্ত করলাম, এবার কি হবে বলো? তাহলে পর্যায়কালের কি পরিবর্তন হবে বলবো? একটা স্প্রিং ছিল, তার পর্যায়কাল সামথিং ছিল, আর একটা স্প্রিং সমান্তরালে যুক্ত করলাম, এবার পর্যায়কালের কি পরিবর্তন হবে বলো? কিভাবে করব? হ্যাঁ, স্প্রিং ধ্রুবক এই দুটো যোগ করব নাকি কি করব? অন বাই করব? ও আচ্ছা, তোমাদেরকে এটা বলছিলাম মনে হয়। দেখো, এই যে রোধ আছে না, রোধ, রোধ যখন আমরা করব তখন হচ্ছে এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, কিভাবে করতাম? যোগ। R1 প্লাস R2। মনে করো রোধের, রোধ বাদে যা পাবো, যেরকম কি ধারক আছে, স্প্রিং আছে, তারপর হচ্ছে ওই যে ইয়ং এর গুণাঙ্ক বের করার ক্ষেত্রে ওই যে তার আছে না, বিভিন্ন তার, ওইগুলো যেভাবে করবো তার উল্টাটা। তার মানে এখানে যেহেতু 1 বাই করতে হতো রোধের ক্ষেত্রে, এখানে যোগ করে দেবো। বুঝছো? হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, ভেরি গুড। আমরা তো ওটাই তো বলতে যাচ্ছি। বলে দিবা দ্রুত, ভুল হোক সঠিক হোক। কারণ কি, যে হচ্ছে, আচ্ছা না থাক, না বলি, আবার বলবানে ভাই আজকে অন্য মুডে আছে। বলেন বলেন হ্যাঁ বলেন। এই যে দেখো, আমার বুঝে দিস। বহুত বুঝদার না? আচ্ছা দেখো, এফ ইকুয়ালস টু 1 বাই টি, এই দেখো যেটা পড়াইছি, মাত্র পড়াইছি কিন্তু। ওমেগা মানে 2 পাই বাই টি, 2 পাই এফ রুট ওভার কে বাই এম। এই জানো বেগ, দেখো পড়াইছি কিনা? ভি ম্যাক্সিমাম কখন? সাম্যাবস্থায়। সাম্যাবস্থা মানে কি? এক্স ইকুয়ালস টু 0। আর ভি মিনিমাম কখন? বিস্তার সর্বোচ্চ। বুঝতেছো? আচ্ছা, ত্বরণ, ত্বরণ কোথায়? ফাঁকা জায়গা কই? ওখানে পড়ানো যাবে না? এখানে, এখানে। আচ্ছা বলো তো, ভি কি ছিল? এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল। ইনটু ওমেগা ছিল। এই যে হ্যাঁ, আগে লিখছি। আচ্ছা বলো তো, এই ডিভি কে আবার টি দিয়ে ভাগ করে তাহলে কি হয়? ত্বরণ পেয়ে যাবো না? তাহলে ডি বাই ডিটি এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, এটা তো। আচ্ছা, এটাকে যদি করো তাহলে কি আসে বলো তো? এ ইকুয়ালস টু এ ওমেগা স্কয়ার এ ওমেগা স্কয়ার সাইন আর ওমেগা টি প্লাস সামনে তো মাইনাস ডেল, এখানে একটা মাইনাস। এ মানে এ তো থাকলো, মাইনাস এ থাকলো, বলো তো ওমেগা, সরি আমি ভুল লিখতেছি কেন, ওমেগা স্কয়ারকে রেখে দিলাম, এ সাইন ওমেগা টি প্লাস ডেল মানে কি? এক্স। তাহলে এই যে ওমেগা স্কয়ার এক্স, ঠিক আছে? এই একটা ফর্মুলা, ঠিক আছে? এই মাইনাস, এই ফর্মুলাটা মুখস্থ করবো। আর জাস্ট এখান থেকে ভাই বলো তো, এ মানে কি? এ মানে হচ্ছে বলো তো dx বাই dt, এটা মানে কি? ভি না? এটাকে তুমি আরেকবার করো, এরকম করো, d বাই dt করো, তাইলেই তো আমার কি পাওয়া যায়? এ পাই না? তো এর ফর্মুলা, এটার মানে কি? এটাকে কিভাবে লিখতে পারি বলো তো?
ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, বুঝছো? ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ, ও সরি এক্স। এখন এখান থেকে তাহলে আমাদের কিন্তু এখান থেকে ই আসে, ম্যাথ আসে, ঠিক আছে? আমাদের কি করতে হয়, এরকম থাকে, দেখে একটা উদাহরণ দেখাই। ডি স্কোয়ার এক্স প্লাস ডিটি স্কোয়ার প্লাস মনে করো এরকম হয়েছে 36 এক্স ইকুয়ালস টু 0। এখান থেকে বলবে যে তোমার পর্যায়কাল বের করো, কম্পাঙ্ক বের করো, কিভাবে বের করবা? তো ওখান থেকে হচ্ছে যে 36x যেটা ওটা মানে হচ্ছে ওমেগা স্কয়ার x, মানে 36 মানে হচ্ছে ওমেগা স্কয়ার, এটা বুঝছো? ওমেগা মানে ওখান থেকে 6, তাহলে তাহলে 36 মানে ওমেগা স্কয়ার, সেখান থেকে ওমেগা বের করতে পারবা। আর ওমেগা বের করতে হলে তুমি দুনিয়ার সব বের করতে পারবা। আচ্ছা, অনেক সময় তোমাদের এখানে এরকম 4 দেয়া থাকবে, এটা যে 4 দিয়ে গুণ করে সামথিং লেখা থাকবে, জাস্ট মনে রাখবা এইটা সবসময় সিঙ্গেল থাকবে, ঠিক আছে? সবসময় ডাবল থাকলে হবে না। দেখো তাহলে এটা সিঙ্গেল থাকবে, ওকে? কি স্যার? আচ্ছা এটা দেখো, ত্বরণ সর্বোচ্চ কখন পাবো? বিস্তারের সমান হলে। বলো তো বিস্তার সর্বোচ্চ হলে, মানে বিস্তার যদি এ হয়, মানে এক্স এর জায়গায় এ বসাতাম, তাহলে বেগ কি পাইতাম? বেগ সর্বনিম্ন পাইতাম। তাহলে বেগ সর্বনিম্ন। আচ্ছা এবার তাহলে দেখো একটা জিনিস, একটা লাইন, এক্স যদি সর্বোচ্চ হয় তাহলে ভি কত? সর্বনিম্ন। এ কত? সর্বোচ্চ। সর্বোচ্চ। তাহলে এই লাইনটা লেখো, এক্স সর্বোচ্চ হলে ভি সর্বনিম্ন, এ সর্বোচ্চ। ওই তো তাহলে সরল তলকে দুই প্রান্ত মাঝখানে ওইটা না? টাইম কয়টা বাজে? আচ্ছা 25 বাজলে বলবা। শক্তি, সরল দোলকের ক্ষেত্রে শক্তি, বিভব শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। এই সূত্র তুমি জানো কিনা বলো তো? জানো। এখন এক্স এর জায়গায় কি বসাবো? এ বসাবো, এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এখন এটা থাকলো গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে জানো, এই কে মানে কি বলো তো ভাই? কে মানে কি বলো তো? এম ওমেগা স্কোয়ার, মনে আছে? আচ্ছা এই দেখো এম ওমেগা স্কোয়ার পাইছে পরের ক্ষেত্রে, তাহলে এম ওমেগা স্কোয়ার মানে কি? জাস্ট কে লেখা যায় না? এই যে পরে এবার কে লিখছে। এবার এই যে বিভব শক্তি আর গতি শক্তি যোগ করো, তাহলে কি পাওয়া যায় বলো তো? হাফ কে স্কোয়ার যদি কমন নাও, তাহলে কি সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কত হয়? আচ্ছা আচ্ছা দেখো দেখেন, একটা বিভব শক্তি, একটা হচ্ছে গতি শক্তি, হচ্ছে আচ্ছা বিভব শক্তি আমরা যেভাবে লিখি সেভাবে লিখি, ইপি প্লাস ইকে, তাই তো? এটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল, লিখলাম। এটুকু বুঝছো তো? প্লাস যখন বিভব শক্তি লিখছি হাফ এম ভি স্কোয়ার লিখছি, লেখার পরে দেখো কি আসছে, ওই যে বুঝছো? তাহলে হাফ লিখলাম কে এ স্কোয়ার, দেখো কইছে হ্যাঁ, এ স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। বলো তো হ্যাঁ, হাফ কে স্কোয়ার যদি কমন নাও তাহলে কি আসে? ওমেগা, এই হাফ কে স্কোয়ার যদি কমন নাও তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসে না? কত আসে বলো? ওটা মানে 1 না? তার মানে একটা ইসের বিভব শক্তি গতি শক্তি যোগফল কত? হাফ কে স্কোয়ার, বুঝছো? ওই দেখো দুইটা যোগফল, দুইটা যোগফল হচ্ছে হাফ কে স্কোয়ার, তার মানে হচ্ছে শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক। তোমরা তো বসে আছো, আমি তো দাঁড়ায় আছি না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা বলেছো। এমসিকিউ তোমার আমার সামনে যদি তুমি না দাও, বা আমি আমার সামনে না, না ঠিক আছে ভালো কথা বলেছো। এমসিকিউ প্রত্যেকটা শর্ট টেকনিক শিখতে হবে, আর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এই জন্য তোমাকে কালকে আমি একটা এমসিকিউ শিট দিছি, তুমি ওই শিট থেকে কয়টা দেখেছো বলো? আমি 106টা এমসিকিউ দিছি। তো ওটা তো কাজ ক্ষমতা শক্তি চেয়েছে, ওটা তো পড়েই দিছি, চাপটা চলে না। আমি হচ্ছে তোমাদেরকে ওই শিটগুলো দিচ্ছি। আপনি মহাশয় দর্শকদের দেখেন ভাই, আপনি কথা বলার আগে 10 বলবেন, কথা বলবেন। ঠিক আছে ভাই, ওই যে একটা আছে না যে কি যেন বলে, দাঁড়াও, গায়ের শক্তির সাথে পারা যায় কিন্তু মুখের শক্তির সাথে পারা যায় না। এই যে আমরা হচ্ছে আদর্শ গ্যাস শেষ করে ফেলাইছি, আপনি ওইটা দিবেন। হ্যাঁ ওইটা দিয়ে দেন। আচ্ছা। আদর্শ গ্যাস
সহজ। আজকে হ্যাঁ। বাসায় যে চাপ আমি দিয়ে দিবানি, আমার কাছে সবই আছে, জাস্ট শুধু দিতে হবে। দেখো এই আদর্শের কাছে ছিল সহজ, ওর সহজ। মহাকর্ষের কাছে দিয়ে আছে। আচ্ছা বলো তো ভাই এই ইকুয়ালস টু কি ছিল মাইনাস ওমেগা স্কয়ার এক্স। ওমেগা মানে কি জানো বলতো, ওই যে কে ইকুয়ালস টু কি ছিল এম ওমেগা স্কয়ার ছিল না, তাহলে ওমেগা স্কয়ার মানে কি কে বাই এম লিখতে পারো, তাহলে মাইনাস কে বাই এম ইনটু এক্স, এটা সেই নতুন সূত্র আর কি লিখছে, যদি তোমার লাগে লিখে নেবা, জাস্ট এটা লাগবে না যদিও, তুমি তো বের করতে পারবা তাই না। তোমাকে বলা থাকবে স্প্রিং এর ভর দেওয়া থাকবে, স্প্রিং এর হচ্ছে আরেকটা কি ওই যে ওই কি বলে রে কে কে রে, হ্যাঁ স্প্রিং ধ্রুবক, স্প্রিং এর ভর দেওয়া থাকবে, স্প্রিং ধ্রুবক দেওয়া থাকবে, দিয়ে বলবে কি যে তোমার ত্বরণ বের করো, অথবা বলবে কি যে পর্যায়কাল বের করো, কম্পাঙ্ক বের করো। জাস্ট মনে রাখবে এই অধ্যায়ের আমাদের হচ্ছে ওই যে একটা লাইন মানে একটা কি বলে এই যে রাস্তা, এই অধ্যায়ের রাস্তা হচ্ছে ওমেগা, কারণ তুমি যেখানেই যাই থাকুক জাস্ট শুধু ওমেগাটা যদি বের করতে পারো দুনিয়ার সব সোজা, জাস্ট ওমেগা। আচ্ছা আচ্ছা এইটা একটু বুঝতে হবে ভাই, এটা বলো তো এইটা বুঝো কিনা, এটা এই সূত্র তো বুঝবা, এই ই মানে কি বলো তো, ই মানে হচ্ছে দূরত্ব, কিন্তু এই ইটা কোন এটা বুঝতে হবে, ঠিক আছে। দেখো এটা একটা স্প্রিং, ঠিক আছে, এই স্প্রিংটাকে তুমি যখন এম ভর ঝুলাইলা এম, এই স্প্রিংটা সামথিং পরিমাণ, ভাই আপনি আমার ওখানে লিখছেন। ও আচ্ছা আচ্ছা বড় হচ্ছে না, আচ্ছা, এখানে তো দেখা যাবে না। এই যে এই স্প্রিং, ঠিক আছে, এই স্প্রিংটার দৈর্ঘ্য মনে করো এল, ওকে, এই স্প্রিংটাকে তুমি যখন এম ভর ঝুলাইছো এম ভর, তখন স্প্রিংটা এই পরিমাণ প্রসারিত হয়েছে, জানো নাকি এই যে এই পরিমাণ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা পরবর্তী এম, এই যে এই যতটুকু প্রসারিত হয়েছে না, এটাকে আমরা ই বলি, ঠিক আছে, মানে ভর ছিল না, ভর ঝুলাই দেওয়ার পরে যতটুকু প্রসারিত হয়ে গেছে না, ওইটা হচ্ছে আমার ই। এরপরে তোমাকে বলবে যে একটা স্প্রিংয়ে 5 কেজি ভর ঝুলানোর পরে সে 3 সেন্টিমিটার প্রসারিত হয়, এরপরে স্প্রিংটাকে হালকা টেনে ছেড়ে দিলে সে হচ্ছে উপর নিচে দুলতে থাকে, এরপরে স্প্রিং এর এই বের করো সেই বের করো, ঠিক আছে। তো এই ইটা জাস্ট বুঝতে হবে কোন ই, এরপরে তোমাকে টেনে তাহলে এই পর্যায়কালটা কিসের? স্প্রিং এর পর দেখো। পুরোটা? এবার দেখো কি বলতে তো শুধু এইটুকু দূরত্ব বোঝাচ্ছে। হুম। এই সূত্রখানে কই ই বসাই দিলে পদে করে। এই যে টি বের করবা না, দেখো তাহলে এল আমার লাগবে না ওই বের করার ক্ষেত্রে? না না কিছু লাগবে না। এবার দেখো ভাই তোমাকে কোশ্চেন কিভাবে অ্যাটাক দিবে, বলবে কি যে একটা স্প্রিং হচ্ছে 5 মিটার, স্প্রিংটাতে 10 কেজি ভর ঝোলালে স্প্রিংটা 3 সেন্টিমিটার প্রসারিত হয়, এরপরে স্প্রিংটাকে আরো 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে সে দুলতে থাকে। এবার তুমি ওই ইটা 6 লিখবা না 3 লিখবা, এবারে তুমি হচ্ছে ঝামেলায় পড়ে যাবা, বুঝছো। ভয় দেখবো না। একটা স্প্রিং এর ভর এই দৈর্ঘ্য 5 মিটার, স্প্রিংটাকে 10 কেজি ভর ঝুলে দিলে সে 3 সেন্টিমিটার প্রসারিত হয়, প্রসারিত হলো না, এই অবস্থায় সে স্টেবল। এরপরে স্প্রিংটাকে টেনে ছেড়ে দিলে সে 6 সেন্টিমিটার, মানে 6 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে সে উপর নিচে দুলতে থাকে। এক্স এর মান কত, তাহলে ওই ই এর মান 3, বুঝছো, ওইটুকুই জাস্ট বোঝার বিষয় আর কিছু না, বুঝছো। কোশ্চেন যখন ঘোরাবে ওই জায়গা থেকে ঘোরাবে, আর কিছু না। No. শেষ করে গেল, আচ্ছা সরল দোলক পড়েন। একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন নমনীয় অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি এটি যদি ঘর্ষণ এড়ে স্বাধীনভাবে একটি উলম্ব তলে দুলতে পারে তবে তাকে সরল দোলক বলে। সরল দোলকের কয়টা সূত্র, সরল দোলকের কয়টা সূত্র, ম্যাট 100% লিখবো, এই যে ম্যাট কত পার্সেন্ট, 100। সরল দোলকের 4টা সূত্র জানো। ও জানি জানি। হুম, হ্যাঁ জানি। এখন এই 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 যে এই সংজ্ঞাটা বুঝেছো, আমাকে একটু বুঝাই দিতে হবে, মানে তোমরা বুঝলে আমাকে একটু বুঝাই দিবা। আচ্ছা বুঝাই দাও তাহলে একটু বুঝি। একটি ভারী আয়তনহীন বস্তু মানে কি, ভারী আয়তনহীন বস্তু বলতে বস্তুটা ভারী কিন্তু আয়তন থাকবে না, কেমন হয়ে গেল না, ঠিক আছে থিওরিটিক্যাল বিষয়টা। একটি ভারী
একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে ওজনহীন নমনীয় অপ্রসারণশীল সুতা। ওজনহীন মানে এই যে সুতাটা থাকবে এই সুতার কোনো ওজন থাকা যাবে না, নমনীয় হতে হবে, আর অপ্রসারণশীল মানে তুমি ঝুলাই দিলে লম্বা হয়ে গেল তাহলে হবে না, ঠিক আছে। সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এটি যদি সর্বোচ্চ ওই ঘর্ষণ এড়িয়ে এই যে এদিক দিয়ে এদিকে যাবে, এটা আমরা কাজ শক্তি ক্ষমতা আমি পড়ছিলাম এরকম জিনিস মনে আছে। আচ্ছা এটা কখন সরল দোলক হবে বলো তো? সরল হলো কখন সরল হলো হবে? মানে সরল দোল গতিতে দুল থাকবে কখন, বা সিম্পলিক হারমোনিক মোশনে থিটা থিটা লেস দ্যান 4 ডিগ্রি, 4 ডিগ্রি থিটা 4 ডিগ্রি এর কম অথবা 4 ডিগ্রি সমান হলে তখনই কেবল এর চেয়ে ওই যে সিম্পলি সরল স্পন্দিত গতি করবে। ভাই মনে রাখবা এই যে এটা থেকে তুমি এখান থেকে ছাড়ো তাহলে এই দিকে এরকম এরকম আসবে না, আসবে কিনা? আসবে। কিন্তু তুমি যদি 4 ডিগ্রি নিয়ে ছাড়ো তাহলে এরকম হবে। 4 ডিগ্রি নিয়ে ছাড়ো, তোমার বইয়ে দেখো কোনায় এক কোনায় ছবি আঁকা আছে, দেখো লাল কালারের কালি দিয়ে, জানি আপনি বলেছিলেন। এই দেখো তুমি যখন ছাড়বা 4 ডিগ্রি মানে কমে, তখন এই কোণাটা এরকম এরকম যাবে, এরকম এরকম মানে জাস্ট একটা স্ট্রেট লাইনে যাবে। কিন্তু তোমার যদি বেশি লম্বা করে ছাড়তে তাহলে এরকম বাঁকাই যেত না, কমে ছাড়লে এই যে সোজা সুজি হাঁটবে, মানে হাঁটবে বলতেছি কেন বলে মানে এই যে স্ট্রেট লাইনে যাবে। এখানে 60 ডিগ্রি লেখা আছে এই যে চিত্র আঁকা। এই যে দেখো, আচ্ছা বুঝছো এই জন্য। আচ্ছা এবার এটা 4টা সূত্র মুখস্থ করি আমরা কিভাবে, একদম সোজা। টি এর সূত্রটা বলো, জাস্ট ওই ছোটবেলা থেকে যে টি এর সূত্র পড়েছো, টি ইকুয়াল 2 পাই রুট ওভার এল বাই জি, জানো তো 2 পাই রুট ওভার এল বাই জি। আচ্ছা সরল দোলকের প্রথম সূত্র দেখো, সূত্র মুখস্থ করা একদম সোজা। প্রথম সূত্র যেটা ছিল তোমাকে এখান থেকে কোশ্চেন আসে এরকমই, যে প্রথম সূত্র কোনটি বা এইটি কত নম্বর সূত্র এরকম, ঠিক আছে। তো প্রথম সূত্র যেহেতু সরল দোলকের টি বের করতে তাহলে টাইমের সূত্র বা সময়ের সূত্র, তাহলে প্রথম সূত্রটা কি? সময়ের সূত্র, ফার্স্ট সময়ের সূত্র। বইয়ে থাকলে লিখে নাও, আর বই আছে। সেকেন্ড হ্যাঁ, সেকেন্ড দেখো তো তুমি এরপর চোখ ফেলার পরে কি পাচ্ছ, উপরে এল পাচ্ছ, তাহলে এল, তাহলে হচ্ছে পরেরটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্যের সূত্র। তারপর 3 নম্বর কি তুমি নিজেই বলো এবার, ত্বরণের সূত্র। আচ্ছা বলো তো এখানে নেই কি, ভর নেই, তাহলে চতুর্থ হচ্ছে ভরের সূত্র, দেখছ ভরের সূত্র। এবার বলো সময়ের সূত্রটা কি? দৈর্ঘ্যের সূত্র। আচ্ছা দৈর্ঘ্যের সূত্রটা দেখে দেখে বলতে পারবা, দৈর্ঘ্যের সূত্র কি বলো তো? ওই যে টি দৈর্ঘ্যের কি যেন বর্গমূল, পর্যায়কাল দূরত্বের বা দৈর্ঘ্যের হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর ভরের উপর নির্ভরশীল নয়। বুঝেছো? আচ্ছা এটা কি সরাই দিব? আচ্ছা ভাই বলেন তো থার্ড তৃতীয় সূত্র কোনটা? তৃতীয় সূত্র ভরের ত্বরণের প্রথম চতুর্থ 4 নম্বর ভর আর 2 নম্বরটা হচ্ছে ওই এল এল দৈর্ঘ্য। ভেরি গুড। এই যে কৌণিক বিস্তার 4 ডিগ্রি এর বেশি না হলে সরল দোলকের ক্ষেত্রে নিম্নোক্ত 4টি সূত্র প্রযোজ্য, মানে 4 ডিগ্রির বেশি হলে কিন্তু এই সূত্র প্রযোজ্য নয়। 4 ডিগ্রি হলেই সমকাল সূত্র, এই যে সমকাল সূত্র দেখো, কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে মানে 4 ডিগ্রি কাছাকাছি হলে বা 4 ডিগ্রি হলে এর দোলকের কার্যকরী দৈর্ঘ্য অপরিবর্তিত থাকে, কোনো নির্দিষ্ট স্থানে একটি সরল দোলকের প্রতিটি দোলনের সমান সময় লাগে। দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না, দোলনকাল কৌণিক বিস্তারের উপর নির্ভর করে না। বুঝেছো কি? আমাকে বোঝাই দাও। দোলনকাল কৌণিক বিস্তারের বলি ওখানে তো সূত্র আছে t 2 পাই রুট ওভার l বাই জি একটা m বাই k, তো ওখানে কোথাও তো a নেই, তাহলে তো আমরা বলবো যে এটা এর উপর নির্ভর করতেছে না। বাহ। বানালাম টানালাম। দ্বিতীয় সূত্র দেখো, ওই যে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে এই কথাটা মানে সব জায়গায় তোমার হচ্ছে লাগবে। কোনটা? ওই যে আগে একটা অধ্যায় পড়ছিলাম না যে আদি বেগ শূন্য হতে মানে স্থির অবস্থা থেকে ওরকম কথা, এটা হচ্ছে সেরকমই কথা, যে কৌণিক বিস্তার ক্ষুদ্র হলে সব জায়গায় লাগাই দিবা, তারপর বাকিটুকু কোনো নির্দিষ্ট স্থানে সরল দোলকের দোলনকাল টি এর কার্যকরী দৈর্ঘ্য এল এর বর্গমূলের সমানুপাতে। আচ্ছা বুঝছো, জি ধ্রুবক এই পরেরটা এই যে রুট ওভার 1/g। চতুর্থ হচ্ছে ভরের সূত্র, ভরের উপর নির্ভর করে না দোলনকালে। আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন দিব, দেখি নিচে ফাঁকা জায়গা আছে। আচ্ছা কোশ্চেন দিতে যাই তো ভুলে গেলাম। হ্যাঁ 25 বাজতে গেছে। দাও। ও আচ্ছা মনে পড়েছে।
থিওরি কি সব শেষ করে দিতে তুমি? না আরো বাকি আছে। না না, অনেক থিওরি আছে। ম্যাথ ম্যাথ এই অধ্যায়টা তোমাদের কাছে কঠিন লাগে আমি শুনছি যতটুকু। লাগে না আমার। তো এই অধ্যায়টা তাই বলেছে। একটু সহজভাবে করাই দিব। আর ম্যাথ, কি বলেছে? আমি বলেছি ভালো লাগে না যে আচ্ছা ভাই, এই যে এইখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে পাস মার্ক হচ্ছে। সরল দোলকের এই যে যে গোলকটা রয়েছে মানে বব, এই ববের হচ্ছে অর্ধেক পানিপূর্ণ। সরল দোলকের, ববের মধ্যে আর পানি। হ্যাঁ পানিপূর্ণ, অর্ধেক পানিপূর্ণ। হুম। আচ্ছা আগে বলি সম্পূর্ণটুকু পানিপূর্ণ, ঠিক আছে? সম্পূর্ণটুকু পানিপূর্ণ, এরপরে পানি অর্ধেক ফেলে দিলে দোলনকারে কি পরিবর্তন হবে? প্রথমের দিকে হচ্ছে যে কমতে না না বেশি পুরোটা ভরা ছিল। পুরোটা তো ভরা ছিল। আর তারপরে অর্ধেক ফেলে দেবো। হুম। প্রথমের দিকে বাড়তে থাকে আস্তে আস্তে এটা কমতে থাকে না ওটা না। বলো। হ্যাঁ, এটা দুইটা উত্তর তুমি দিতে পারো। একটা হচ্ছে ববের পর্যায়কাল তার ববের ভরের উপর নির্ভরশীল নয়, তাই না? বলতে পারো না এটা? আচ্ছা, এটা গেল। আরেকটা বলতে পারো টি সমানুপাতিক রুট এল, জানো তো? ভাই বলো তো, যখন কাজ শক্তি ক্ষমতা পড়াইছি তখন কার্যকরী দৈর্ঘ্য পানির ভিতরে বের করতে গেলে কি বলছিলাম? ভর কেন্দ্রের সরণ কিভাবে করছিলাম মনে আছে? কি বলো? ওই যে পানির অর্ধেক উচ্চতা, মনে পড়ে? আচ্ছা, পানি আছে কতটুকুতে? এই যে ব্যাসার্ধের সমান দূরত্বে, তাহলে এর অর্ধেক উচ্চতা মানে এইটুকু না? তাহলে এইটাকে মনে করো আমি আর বললাম, কারণ যেটা ব্যাসার্ধের সমান তাহলে আর না, আর এটা হচ্ছে সেই দৈর্ঘ্য এল, তাহলে এল প্লাস আর, কার্যকরী দৈর্ঘ্য টি সমানুপাতিক এল প্লাস আর প্রথম ক্ষেত্রে, ঠিক আছে? দ্বিতীয় ক্ষেত্রে টি সমানুপাতিক পানি অর্ধেক অপন ইয়ে গেছে। এবার বলতো কার্যকরী দৈর্ঘ্য কিভাবে বের করতাম? পানির অর্ধেক উচ্চতা প্লাস খালি জায়গা, মনে পড়ে? তার মানে কি পরবর্তী ক্ষেত্রে এল প্লাস আর প্লাস আর বাই টু। কোন ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে? দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তার মানে সমানুপাতিক যেহেতু, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে কি বৃদ্ধি পাবে? পর্যায়কাল বৃদ্ধি পাবে। এবার বলো, পর্যায়কাল যদি বৃদ্ধি পায় দোলকটি ধীরে চলবে না সেই দ্রুত চলবে? পর্যায়কালটা বৃদ্ধি পেলে হুম? তাহলে ধীরে চলবে। ভেরি গুড। আর যদি পর্যায়কাল কমে যায় তাহলে ওটা দ্রুত চলবে। আচ্ছা ঠিক আছে, এই ফর্মুলার পরে থেকে কালকে পড়াবো, আজকে আর হচ্ছে না। বুঝতে দেবো? তাহলে আপনাদের কাজ কি বলেন? কাজটা লিখে নিন, ভুলে যাবেন না। মহাকর্ষ, এই শোনো আমি বলি, এই অধ্যায়তে এই ফার্স্ট পেপার শেষ করে ফেলতেছি, তাই না? ফার্স্ট পেপার যদি শেষ করে ফেলি তাইলে এখন তোমরা হচ্ছে ই করবা কিনা, ওই যে সেকেন্ড পেপার শুরু করবা নাকি মানে এই যে সম্পূর্ণ ফার্স্ট পেপারের এমসিকিউ গুলো সব দেখবা, মানে সম্পূর্ণ এমসিকিউ? শুরু করি। আচ্ছা, তাহলে সেকেন্ড পেপার শেষ করে তারপর আমরা এমসিকিউ দেখবো। কারণ সমস্যা তো আপনি চলে গেলেও দেখতে পারবো, অধ্যায় তো আপনি চলে গেলে শেষ হবে না ওরা। আচ্ছা, অধ্যায় শেষ হবে না। আর তোমরা কি আর এক্সট্রা আরেকদিন পড়বা? শুক্রবারে করে পুরো পড়ান। আমাকে দিন তো বলা হয়েছিল না, যেন আমি বললাম না আর কি। শুক্রবারে কষ্ট হয়ে যায়, মানে শুক্রবারটা মনে করো একটা দিন না, তাও আমার উপরে জুলুমই যাই, যাই হোক। তো শুক্রবার বাদে অন্য দিন তোমাদের সময় নেই? এই থাক তোর সময় থাকতে পারে। মানে সময় তো প্রতিদিনই কোনো না কোনো টাইমে আছে, তা ভাইয়া বললো সময় না, বললাম হ্যাঁ আছে। এখন এই জায়গায় আরেকজন থাকলে ঝগড়া হতে যাইতো, যাই হোক থাক। হ্যাঁ ভাইয়া থাক, নাম নাম না বলি, বাদ দাও। এখন বিষয় হচ্ছে যে, আল্লাহ সেদিন কি ঝগড়াটাই না হয়েছিল। আচ্ছা শোনো, এই বিষয় হচ্ছে যে আমরা তাহলে হচ্ছে শুক্রবারেই পড়াচ্ছি, টাইম নিয়ে শুক্রবারেই পড়াচ্ছি, ঠিক আছে? টাইম নিয়ে প্রশ্ন করা নিয়ে প্রশ্ন করে। হ্যাঁ, প্রশ্ন নিয়ে। তাই তো আমি বলি যে টাইম নিয়ে তো বাদ ছিল না। আচ্ছা, তাহলে হচ্ছে তোমাদের শুক্রবারে পড়াবো না, ঠিক আছে? আর পড়াবেন? হ্যাঁ পড়াবো। আর আরো যদি মাঝখানে পড়তে হয় তা পড়ো, কারণ আমার অধ্যায় শেষ করা লাগবে, এসে বিষয়। সেকেন্ড পেপারে কিছু কিছু অধ্যায় একটু ঝামেলা আছে। সেকেন্ড পেপার আমি পারিই না। সব কোচিং আগে যে ফার্স্ট ফার্স্ট পেপারটা পেপার বেশি পড়া হয় তো। সেকেন্ড পেপারে শুধু তাপ গতিবিদ্যা পারবো। তারপর